পশ্চিমবঙ্গের একমাত্র মন্দির যেখানে আত্মার পুজো হয়, বিশ্বগয়া কালীপুরী মন্দিরে মুক্তি পায় অতৃপ্ত আত্মারা। আচ্ছা, এখানে যে আত্মারা আছে এটা কি মানুষের ক্ষতি করে? ক্ষতি করে না, কোনো ক্ষতি করে না, বাঁচায়। বাঁচায়। হ্যাঁ, এবং এর সাথেই ঘুরে দেখব মায়ের স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠিত 404 বছর পুরনো আসানসোলের মা ঘাগরবুড়ির মন্দির। আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে মাত্র 210 কিলোমিটার দূরে অবস্থিত পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মহানগর আসানসোল। হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকের ব্লগটা শুরু করছি সারাফুলি জাংশন থেকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে আসানসোল, আর আসানসোল যাবো বলেই চলে এসেছি এখন সারাফুলি জাংশনে। সারাফুলি জাংশনে এখন 4 নম্বর প্ল্যাটফর্মে আছি, আর 4 নম্বর প্ল্যাটফর্মে এখন দিয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করেই কিন্তু আমরা যাবো আসানসোল অবধি। চলো, ট্রেন ঢুকছি কিন্তু। এখন বাজলো 6:43। ট্রেনটা আসার টাইম ছিল কিন্তু 6:37-এর মধ্যে। যাই হোক, ট্রেনটা কিছুক্ষণ লেট করেছে, তার জন্য ভালো মতো পাচ্ছি ট্রেনটা, কারণ আজকে আমরাও লেটে বেরিয়েছিলাম। 6:45-এ এখন বাজে 6:45, আর ট্রেন এখন সারাফুলি জাংশন থেকে ছেড়ে দিল। জাস্ট এখানে 2 মিনিট মতো ট্রেনটা দাঁড়ায়। এখন বাজে 7:02, আর আমরা এখন আমাদের ডেস্টিনেশনের প্রথম যে হল্ট বা প্রথম যে স্টেশন সেখানে পৌঁছলাম, ব্যান্ডেল জাংশন। এই ট্রেনটি যাত্রাপথে টোটাল 8খানা স্টেশন ক্রস করবে, আর তার মধ্যেই কিন্তু প্রথম হলো এই ব্যান্ডেল জাংশন। ব্যান্ডেলে এসে এখন নামলাম। আমরা আজকে যাত্রাপথে শেওড়াফুলি থেকে আসানসোল অবধি 190 কিলোমিটার কিন্তু পথ অতিক্রম করব, আর প্রায় 3 ঘন্টা মতো সময় লাগে কিন্তু শেওড়াফুলি থেকে আসানসোল অবধি যেতে। তো 7:03-এ ট্রেনটা আবার ছেড়ে দিল। 7:01-এ ঢুকেছিল, 2 মিনিট এখানেও কিন্তু হল্ট করে। মানে টোটাল 8খানা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যায়, আর প্রত্যেক স্টেশনে ওই অ্যাপ্রক্স 2 মিনিট করে কিন্তু ট্রেনটা দাঁড়ায়। সাতটা বেজে 57 আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যের দ্বিতীয় হল্ট বর্ধমান জাংশনে। এই স্টেশনেও কিন্তু ট্রেন 2 মিনিট মতো দাঁড়ায়, আর প্রচুর প্যাসেঞ্জার আছে যারা কিন্তু বর্ধমান থেকেও এই ট্রেনটাতে ওঠে। দু মিনিট দাঁড়ানোর পর বর্ধমান জাংশন থেকেও আমাদের ট্রেন এখন ছেড়ে দিল। একমাত্র শেওড়াফুলি থেকে ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে বর্ধমান এই ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই বেশি। মাঝখানে অনেকগুলো স্টেশন পড়ে, যে স্টেশনগুলোতে ট্রেন দাঁড়ায় না, আর অনেকটা সময় লাগে স্টেশনে আসতে। কিন্তু ওই যে পানাগড় থেকে শুরু করে দুর্গাপুর আপ টু দুর্গাপুর একদম স্টেশনের ডিস্টেন্সগুলো খুব কম, মাঝখানে 1-2 করে স্টেশন থাকছে, তারপরে কিন্তু এই হল্টগুলো তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। আর 2-3টে স্টেশন পরে কিন্তু আমরা পৌঁছে যাবো আমাদের মূল গন্তব্য আসানসোল জংশনে। তো চলো এখন ট্রেনে উঠে পড়ি। ট্রেন কিন্তু 2 মিনিট সময় হয়ে গেছে, ট্রেনটা এখনই ছেড়ে দেবে।
রেলগাড়ি হাওড়া রাজধানী এক্সপ্রেস কিছুক্ষণ পরে হাওড়া রাজধানী এক্সপ্রেস নটা বেজে 49 মিনিটে এখন আসানসোল স্টেশনে নামলাম। আর ট্রেন কিন্তু তার একদম নির্ধারিত সময়ের মধ্যে আমাদের আসানসোল স্টেশনে পৌঁছে দিয়েছে। আর আমরা এখন আসানসোল স্টেশন থেকে বাইরে বেরোলাম, 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে এলাম। দেখতে পাচ্ছ বাইরে স্টেশন চত্বরটা কিছুটা এরকম। বেশ সুন্দর লাগছে কিন্তু আমার পেছনে এই আসানসোল স্টেশন থেকে, দারুণ দেখে মনে হচ্ছে এটা রাজবাড়ি। আর স্টেশন চত্বরটাকেও বেশ সুন্দর করে সাজানো, দেখতে পাচ্ছি এখানে হরিণ টরিণ দিয়েছে, এখানে আইল্যান্ড বানিয়েছে, এখানে ফাউন্টেন লাগিয়েছে, খুব সুন্দর স্টেশনটা। চলো স্টেশন চত্বর থেকে এখন বাইরের দিকটা যাই, দেখি ওখানে কী মাধ্যম রয়েছে যার মাধ্যমে আমরা পৌঁছতে পারি মন্দির অবধি। আচ্ছা, আমরা স্টেশন থেকে বেরিয়েছি। স্টেশন থেকে বেরোলে তোমরা স্টেশন চত্বরটা এরকম কিছুটা দেখতে পাবে। এই যে মেন রোডে উঠে আসার পর ডিরেক্ট তোমরা এই যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছ, একটা পোল আছে, এইখানেই কিন্তু টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সব কিছু রয়েছে। অটো নামেই ছিল আমাদের ঠিক ওই ব্রিজটাতে, ওখান থেকে নেবে এসে এই যে বাইপাস রোড, এই বাইপাস রোড ধরে এখন সিধে চলে এসেছি। এখন রোড পার হচ্ছে দেখতে পাচ্ছ। আর এই বাইপাস রোডটা ক্রস করে কিন্তু এইদিকে মন্দির যাওয়ার রাস্তা, আর আমার ওপর থেকেই চলে যাচ্ছে দুর্গাপুর আর কলকাতা যাওয়ার রাস্তা। এই দেখো রাস্তাটা ক্রস করেই আসবে। দেখো এখানে একটা সাইনবোর্ড টাঙানো রয়েছে, এই যে বিশ্বগয়া মা কালীবুড়ি, দেখতেই পাচ্ছ সাইনবোর্ডটা। এটা তো এই রাস্তা ধরে কিছুটা এখন হাঁটতে হবে, বেশ গরম রয়েছে আজকে। তো এই রোড ধরে আমরা সিধে হেঁটে এসেছি। আর দেখতে পাচ্ছ মন্দিরটা একদম একদম রোড সংলগ্ন, এখানে বোর্ডও দেওয়া রয়েছে। এখানে আবার নিচে যাওয়ার রাস্তাও রয়েছে, দেখতে পাচ্ছ সিঁড়ি রয়েছে। বিশ্বগয়া মা কালীবুড়ির মন্দির, এই নিচের দিকে নেমে আমাদের যেতে হবে এখন। ভক্তদের ভাষায় দেবী এখানে জীবন্ত। আসানসোলের কালীপাহাড়ির বিশ্বগয়া মা কালীপুরী মন্দির সম্পর্কে শুনলে মনে হবে যেন আপনি হ্যারি পটারের দেশে এসেছেন। এতটাই বিস্ময় আর অলৌকিক কাহিনী এই মন্দিরে কানায় কানায় ভরা। সেবায়েত পুরোহিত থেকে আশপাশে আর 5 জন সাধারণ ভক্ত সকলেরই দাবি শুধু দেবীই নন, এই মন্দিরে আশেপাশেই ঘোরাঘুরি করে আত্মারাও। থাকে এই মন্দির সংলগ্ন পেতকুয়ায়। দিনের বেলা তাদের খালি চোখে দেখা যায় না, কিন্তু রাতে এই মন্দিরে থাকলে শোনা যায় সেই সব আত্মাদের ডাক। তারা বাংলা থেকে হিন্দি নানান ভাষায় কথা বলে, সামনে আসে না, কিছুটা দূরে সাদা শাড়ি পরে ঘোরাঘুরি করে। সেখান থেকেই ভক্তদের ডাকে আর বাঁচাও বাঁচাও বলে তীব্র চিৎকার করে। মানুষকেও ডাকে সেই সকল আত্মারা, এমনটাই দাবি ভক্তদের। মন্দিরের সেবায়িতদের দাবি দেবীর বাৎসরিক পুজোর দিন প্রেতরা এখানকার পেতকুয়া থেকে মুক্তি পায়। কথিত আছে এখানে নাকি প্রেতের পূজা হয়, মানে আত্মাকে পুজো দেওয়া হয়। আর যে প্রেতকুয়োটা তোমাদের দেখালাম, ওই প্রেতকুয়োতে নিমজ্জিত রয়েছে অনেক অতৃপ্ত আত্মা, তারা নাকি এই কুয়োতে নিমজ্জিত থাকার পরেই শান্তি লাভ করে। এই গোটা মন্দির চত্বরে অসংখ্য দেবদেবীর মূর্তি রয়েছে, যেটি কিন্তু এই মন্দিরে পূজারী নিজের হাতেই তৈরি করেছেন। অনেকে তো বলে এখানে আত্মারা ঘুরে বেড়ায়, এই ব্যাপারে আপনি কি বলবেন? দুটো দিন পূর্ণিমা অমাবস্যায় হ্যাঁ ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায়, আপনি দেখেছেন? আমি দেখিনি। অনুভব করেছেন? হ্যাঁ অনুভব করেছি। শব্দ, কোনো রকম কি শব্দ শোনা যায়? হাওয়ার মতো। হাওয়ার মতো? অনেকে বলে নাকি হাসির শব্দ নাকি শুনতে। না না, হাওয়ার মতো শব্দ। হাওয়ার মতো? এখানে ওই সময় কি গা ছমছম করে? হ্যাঁ, আমাদের গা ছমছম করে না, অন্য কেউ যদি নতুন থাকে তাদের গা ছমছম করে। আমরা তো সব সময় থাকি। আচ্ছা। আমাদেরকে এরকম ছাওয়া দেখা দেয়। আচ্ছা। যেমন আমাদের ছাওয়াটা আছে, সেই ছাওয়াটা দেখা দেয়। ছাওয়ার মতো থাকে? হ্যাঁ, কিন্তু ভয় করে না।
ভয় করে না। না, আচ্ছা, এখানে যে আত্মারা আছে এটা কি মানুষের ক্ষতি করে? ক্ষতি করে না, কোনো ক্ষতি করে না, বাঁচায়। বাঁচায়। হ্যাঁ, এখানে মায়ের কাছে সব থাকে সব মায়ের কাছ থেকে। মা কালীপুরি আছে না, আচ্ছা। সে বাঁচায়। আচ্ছা। ওর বাউন্ডারি যতটা আছে, যতটা ওর জায়গা, তার ভেতরে যদি থাকবে তো কেউ আরো কিছু করতে পারবে না, বাঁচিয়ে দেবে মা কালীপুরি। আর বাইরে থাকবে সেটা রিস্ক নেবে না। আচ্ছা, মা কালীপুরি বাঁচিয়ে দেয়। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? আমি এখানেই থাকি। আচ্ছা, এখানেই থাকেন। এর পাশাপাশি প্রত্যেক শনি ও মঙ্গলবার চলে ডাকিনী যোগিনীর পুজো। সেই সময় পাঁঠা অথবা মুরগির বলিদান দেওয়ার রীতি রয়েছে এই মন্দিরে। শুধু কি তাই, এখানে প্রত্যেক অমাবস্যার রাতে নাকি কিছুক্ষণের জন্য হলেও চারপাশটা আলোকিত হয়ে যায়। তার কারণ ইচ্ছাধারী নাগিনীর মাথায় লাগানো নাগমণির জন্য। সাদা, লাল ও কালো 3 ধরনের ইচ্ছাধারী নাগ রয়েছে এই মন্দিরে, এমনটাই দাবি মন্দিরের সেবায়িতদের। ওই 3 ইচ্ছাধারী নাগ লম্বায় বেশ বড় ও চওড়া। তাদের দেখলে সেবায়িত ও পুরোহিত দূর থেকেই প্রণাম করেন। আশেপাশে অসংখ্য সাপ থাকলেও এই মন্দিরের কাউকেই কোনো ক্ষতি করে না, অর্থাৎ তাদের কোনো সাপ কামড়ায় না, এমনটাই দাবি মন্দিরের সেবায়িত, পুরোহিত ও ভক্তদের। তো আমরা এখন চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ঘাগর বুড়িমার মন্দিরের সামনে। এই মন্দিরটা আসার জন্য কিন্তু ঠিক আসানসোল যে স্টেশন চত্বর থেকে বাইরে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ড থেকে কিন্তু টোটাল এই যে টোটো দেখতে পাচ্ছ, অটো বা টোটো এরা যা আসে, তোমরা কিন্তু ডিরেক্ট ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে, চলে আসবে এই মন্দিরে। এখানে আসতে সময় লাগে ওই 20 মিনিট মতো, আর ভাড়া লাগে 20 টাকা করে জনপ্রতি। আমরা এখন চলে এসেছি গেটের সামনে, দেখতে পাচ্ছ একদম রোড সংলগ্ন এলাকাতেই কিন্তু মন্দিরটা রয়েছে। আর এদিকে রয়েছে অটো স্ট্যান্ড, তোমরা যখন ফিরবে তখনও তোমরা অটো পেয়ে যাবে। এদিকে টোটোও রয়েছে দেখতে পাচ্ছ, আর বিশাল বড় একটা পার্কিং লট রয়েছে। তোমরা যদি কলকাতা থেকে 4 চাকা নিয়ে আসতে চাও তাও নিয়ে আসতে পারো, এখানে নিয়ে এসে কিন্তু গাড়ি পার্কিং অনায়াসে করা যেতে পারে। মন্দিরের দেখতে পাচ্ছ একটা প্রবেশদ্বার রয়েছে, এখান থেকে প্রবেশ করব। তোরণটা ক্রস করলেই সামনে রয়েছে যে রাস্তা, একদম মন্দির অবধি চলে গেছে, যেটা রাস্তা 2 পাশে অসংখ্য টিফিন করার দোকান, মানে খাবার দোকান, আর তাছাড়া বেশিরভাগ দেখতে পাচ্ছি ডালার দোকান রয়েছে এখানে। মাকে যা যা জিনিস দেওয়া হয় প্রত্যেকটা পুজোর সামগ্রী কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। অনেক দোকান রয়েছে, অনেক দোকান, তোমরা চাইলে এখান থেকে পুজোর জিনিসগুলো কিনে নিতে পারো। ইভেন এখানে মাকে দেওয়ার জন্য যে শাড়ি, সেই শাড়িও কিন্তু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ। প্রায় প্রত্যেকটা দোকানই সব সামগ্রী রয়েছে, তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। আসানসোলের মধ্যে এই মন্দিরটি কিন্তু বেশ জাগ্রত, দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণ মানুষ এসেছেন আজকের দিনে। এখন বাজে 12:41, প্রায় দুপুর বলতে পারো। দুপুরের সময় ভালোই মানুষের ভিড় রয়েছে, নানান ধরনের দোকানে মানুষ কেনাকাটা করছেন দেখতে পাচ্ছ। আর সামনে দেখাবো, সামনেও ভক্তদের ভিড় রয়েছে। আর আমরা চলে এসেছি একদম মূল মন্দিরের সামনেটায়। আমার নাম হচ্ছে শ্যামসুন্দর মান্ডি। আচ্ছা, দোকানের নাম? দোকানের নাম হচ্ছে মা তারা পূজা ভান্ডার। আচ্ছা, আপনাদের এখানে ডালা কত টাকা দিয়ে শুরু হয়? আমাদের এখানে 21 টাকা, 51 টাকা, 31 টাকাও আছে, 101 টাকা, আচ্ছা, 151 টাকা, 200 টাকা, যেমন বলে। যেমন উপরে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডালার মধ্যে কি কি সামগ্রী থাকে, কি কি থাকে? ডালার মধ্যে আপনার কলা, পেড়া, নকুলদানা, বাতাসা, ধূপ, সিঁদুর, আচ্ছা আর মায়ের শাখা ফুল আলাদা থাকে। আচ্ছা, শাড়িও কি পরেন মা এখানে? হ্যাঁ হ্যাঁ, শাড়ি পাওয়া যায়, আপনার চুন্দ্রি পাওয়া যায়, তারপরে আপনার ওই ধাগা আছে। কেমন কি দাম পড়ে শাড়ি? শাড়ি মোটামুটি এখানে 100 থেকে 120 টাকা, 150 টাকা, 200 টাকা এরকম। ঘাগরবুড়ি মন্দির 1620 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে দেবী ঘাগরবুড়ি দেবী চণ্ডীর অন্যতম অবতার। ঘাগরবুড়ি মন্দির দেবী চণ্ডীর উৎসাহী ভক্তদের জন্য অবশ্যই দর্শনীয়। মন্দিরটি খুব বেশি বড় নয়, এটি একটি ছোট মন্দির এবং মন্দিরের পাশে একটি ছোট নদী বয়ে চলেছে, যা দেখতে একটি ছোট জলপ্রপাতের মতো দেখতে লাগে। এখানে দেবী মূর্তি পিণ্ডের আকারে অবস্থিত, যা রূপার অলঙ্কারে সুসজ্জিত। কমলা ও গোলাপি রঙের এই মন্দিরের দেওয়ালে অসংখ্য খোদাই করা কাজ রয়েছে, যা বাঙালি সংস্কৃতির ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে। ঘাগরবুড়ির মূল মন্দির ছাড়াও মন্দির চত্বরে রয়েছে আরও কয়েকটি ছোট মন্দির। এখানে রয়েছে দেবী সীতা, ভগবান হনুমান ও লক্ষ্মণের সাথে ভগবান রামের একটি ছোট মন্দির।
ঘাগরবুড়ির মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি শিব মন্দির। এবং একটি মনস্কামনা বৃক্ষ। এখানে আগত সকল ভক্তরা এই মনস্কামনা বৃক্ষে নিজেদের মনস্কামনা জানিয়ে একটি করে ঢিল বেঁধে যান। নমস্কার, আমার নাম সিদ্ধার্থ চক্রবর্তী। আমি আসানসোল মা ঘাগরবুড়ি মন্দিরের সেবায়েত, একজন সেবায়েত। আমাদের মা ঘাগরবুড়ি মন্দির এর মাহাত্ম্য বলতে গেলে সারাদিনটা লেগে যাবে, কিন্তু যতটুকু না বললে নয়। মা ঘাগরবুড়ি দেবী চণ্ডী মন্দির। মা ঘাগরবুড়ি মন্দিরে এলে আপনারা দেখতে পাবেন মায়ের 3টি মূর্তি আছে। মধ্যিখানে অবস্থিত মা ঘাগরবুড়ি দেবী চণ্ডী, তার এক পাশে বাবা মহাদেব, শিবশঙ্কর, ভোলেনাথ, আরেক পাশে মা অন্নপূর্ণা, জয় দুর্গা। এই 3টি মূর্তি নিয়ে মায়ের ঘাগরবুড়ি মন্দিরের অস্তিত্বের পেছনে রয়েছে এক আকর্ষণীয় গল্প, যেখানে ঈশ্বর কঙ্কালীচরণ চক্রবর্তী নামে একজন দরিদ্র পুরোহিতের সামনে নিজেকে উন্মোচন করেছিলেন। আজ থেকে প্রায় 550 বছর আগে আসানসোল ছিল আসান ও শোল গাছের বন। পুরোহিত কঙ্কালীচরণ তার পরিবারের সাথেই থাকতেন এবং পূজার জন্য কাছাকাছি গ্রামে যেতেন। প্রতিদিন তিনি নুনিয়া নদী পেরিয়ে গ্রামে পৌঁছাতেন। মাঘ মাসের প্রথম দিন কঙ্কালীচরণ যখন গ্রামে ফিরছিলেন, নুনিয়া নদী পার হতেই তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনি একটি গাছের নিচে বসে পড়েন। শীঘ্রই কঙ্কালীচরণ তন্দ্রাচ্ছন্দ হয়ে পড়লেন। চোখ খুলতেই তিনি দেখলেন জঙ্গল যেন এক অদ্ভুত অন্ধকারে ঢেকে গিয়েছে। ঠিক এই জায়গাটা আমরা যে জায়গায় বসে আছি, জঙ্গলে ঘেরা ছিল, ঘন জঙ্গল ছিল। কোনো একটি গাছের তলায় কোনো একটা বসে বিশ্রাম নিচ্ছিলেন এবং খুব খিদে পেয়েছে এই ব্যাপারটা ওনার মধ্যে ছিল, কিন্তু সে সময় বাড়ি ফেরার তাড়নায় উনি একটু বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় হঠাৎ করে উনি দেখতে পান এই জঙ্গলের মধ্যে এক বুড়ি মা, হ্যাঁ, পক্ককেশ, গোল সিঁদুরের টিপ বড়, হ্যাঁ, এক মাথা ভর্তি সিঁদুর, সধবা বুড়ি মা, যিনি কিনা লাল ঘাগরা পরনে তার ছিল, পরিহিতা, লাল ঘাগরা পরিহিতা বুড়িমা ওনার কাছে এসে বলেন যে, বেটা, তোর খুব খিদে পেয়েছে, এই নে, কিছু আমার কাছে খাবার আছে, খা। সেই খাবার উনি খান। কিছু ফল মিষ্টি ছিলেন, সেগুলো উনি খেয়ে, খাওয়ার পর প্রত্যেক মানুষের খাওয়ার পর একটু তন্দ্রাভাব, নিদ্রাভাব আসে। উনি গাছের ছায়ায় শুয়ে পড়েছিলেন। খানিকক্ষণ পর ওনার যখন ঘুম ভাঙে, তারপরে উনি উঠে দেখেন কোথাও বুড়িমাকে দেখতে পান না। তখন উনি উপলব্ধি করেন যে বুড়িমা যিনি এসেছিলেন তার অদ্ভুত একটা রূপ তিনি দেখেছেন, একটা জ্যোতি, একটা অদ্ভুত রূপ, জ্যোতি ওনার মধ্যে প্রকটভাবে দেখা দিচ্ছিল। সেই সময় উনি গোটা তন্ন তন্ন করে এই জঙ্গল এরিয়া এলাকা খুঁজলেন, কোথাও পেলেন না। উনি ভাবলেন কে বুড়ি, কোথাকার থেকে বুড়িমা এসেছে। উনি এই চিন্তা করতে করতে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে গিয়ে নিজের বাড়ির লোককে এইসব কথা বললেন। বলার পর রাত্রেবেলা উনি যখন ঘুমাচ্ছিলেন, সেই সময় সেই বুড়িমা স্বপ্নে আসেন তার সেই রূপ নিয়ে। সেই ঘাগরা পরা বুড়িমা এসে সে রূপ নিয়ে এসে উনি স্বপ্নে বলেন যে, বেটা, তুই আমায় চিনতে পারলি না? আমি দেখ নদীর তীরে অবহেলায় ভিজছি, আমায় তুলে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করে পুজো কর, তোর গরিবের দিন, দুঃখের দিন দূর হবে, মানে তোর দুর্দশা ঘুচবে। উনি কত রাতে উনি পাগলের মতো উঠে কাউকে কিছু না বলে বাড়ি থেকে দৌড়ে দৌড়ে এখানে খালি পায়ে উন্মাদের মতো ছুটে এসে এখানে ওই যে নদী তীরে ওই যে শিলাখণ্ডগুলো, সেই শিলাখণ্ড বুকে আঁকড়ে তুলে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেন, যেখানে এখন বর্তমানে মা পূজিতা হচ্ছেন। দেখুন, আপনারা মন্দির দেখতে পাচ্ছেন, ঠিকই মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মা যে পূজিতা হচ্ছেন সেটাকে, তার মায়ের উপরে কোনো ছাপ নেই। মা কিন্তু আজও অবধি এবং ভবিষ্যতে কি মা চিরজীবনই গাছের নিচে পূজিতা, গাছের নিচে মা কিন্তু বিরাজমান। এ মা
বলতে গেলে কল্পতরু রূপ। মায়ের কাছে যে কোনো ভক্ত, দূর দূরান্ত থেকে আসা, দেশের যে কোনো প্রান্ত থেকে আসা যে কোনো ভক্ত আসেন এবং তার দুর্দশার কথা মায়ের কাছে যদি নিষ্ঠা করে জানান এবং মায়ের কাছে সামনে দেখুন গাছ আছে, সেখানে ঢিল বেঁধে মানসিক করে যান, অদ্ভুতভাবে মা সেগুলো সমস্ত মানসিক পূর্ণ করে দেন, মানুষের দুর্দশা পূর্ণ করে দেন, দুর্দশা পূর্ণ করে সুদিন নিয়ে আসেন, সব দিনগুলো সুদিনে পরিণত হয়, সমস্ত মানসিক একদম সম্পূর্ণভাবে সফল হয়ে যায়। প্রত্যেক দর্শনার্থী আসেন, প্রতিদিন প্রায় শয়ে শয়ে মানুষ আসেন, এখানে পুজো দেন, মায়ের আশীর্বাদ নিয়ে যান, প্রসাদ গ্রহণ করেন। কেউ কেউ মায়ের কাছে বিভিন্ন ছাত্র ছাত্রী, কর্মঠ মানুষ, যে কোনো লোক, যে কোনো মানুষ এসে তার সন্তানের শিক্ষা দীক্ষা বলুন, স্বাস্থ্য, বাড়ির অবস্থা, বা যে কোনো মানুষ এসে তার কর্মক্ষেত্রের দুরবস্থা বা চাঞ্চল্যতা, এইসব বিষয় নিয়ে, অর্থনৈতিক যে কোনো বিষয় নিয়ে মায়ের কাছে নিষ্ঠাভরে এসে মানসিক পুজো দিয়ে মায়ের কাছে ঢেলা বেঁধে মানসিক করে যান এবং সফলভাবে কিছুদিনের মধ্যেই সেগুলো সব সফলভাবে মায়ের চমৎকারে আশীর্বাদে সমস্ত সফল হয়ে যায়। এবং আমাদের এটা পারিবারিক অর্থে পুজো করা, আমরা পরিবারে পরপর যেমন পারিবারিক সূত্রে পুজো করার অর্থ এখানে পুজো করে আসছি এবং মা সকলের মঙ্গল করুন, এটাই আমরা চাই। মা সকলের জীবনে দুর্দশা ঘোচান, এটাই আমরা চাই। জয় মা ঘাগরবুড়ি দেবী চণ্ডী, জয় মা ঘাগরবুড়ি দেবী চণ্ডী। সকলের মঙ্গল করো মা, জগতের মঙ্গল করো মা। নমস্কার। সহস্র মনস্কামনা পূরণ করণার্থে মা ঘাগরবুড়ি দেবীর চরণে মানসিক পরমাম্মহম। এই মন্দির চত্বর জুড়ে রয়েছে অনেক দোকানপাট, দেখে মনে হয় একটা যে আস্ত মেলা বসে গেছে এখানে, যেটা কিন্তু 12 মাস থাকে। এই দোকানগুলো এখানে 12 মাসই থাকে। তোমরা বছরের যে কোনো সময় এলেই কিন্তু এই দোকানপাটগুলো দেখতে পাবে। এখান থেকে তোমরা নিজেদের প্রয়োজনীয় জিনিস কিন্তু কিনে নিতে পারো। তো তোমাদের দ্বিতীয় ডেস্টিনেশনটাও ঘুরে দেখিয়ে দিলাম, মানে শ্রী শ্রী ঘাগর চণ্ডী মাতার মন্দির। তো আসানসোল যদি তোমরা আসো, তো আসানসোলে তোমরা দুখানা দ্রষ্টব্য স্থান তোমরা এখানে ঘুরে দেখতে পারবে একই দিনে। তো প্রথমে আমরা যে মন্দিরে গেছিলাম সেই মন্দিরেও তোমরা প্রথমে যেতে পারো, তাছাড়া এই মন্দিরেও প্রথমে ঘুরে তারপরে তোমরা সেই মন্দিরে যেতে পারো। তো একদিনে দুখানা মন্দির তোমরা ঘুরে নিতে পারছো, দুটি ভালো জায়গা, তো দুটি তোমাদের বেশ ভালো লাগবে। আর এখন তো বেরোনোর টাইম, তো আজকে ব্লগটা এখানে শেষ করবো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেল যদি নতুন তোমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।